বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের গার্লস বিজ্ঞানের শিক্ষিকা সাবিয়া সুলতানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা হচ্ছে তোমাদের বাংলাদেশের বর্তমান পরিবার কাঠামো সম্পর্কে। এই অধ্যায়ে আমরা জানতে পারবো সমাজ পরিবার সম্পর্কে, পরিবারের শ্রেণী বিভাগ, পরিবারের বৈশিষ্ট্য, এর কার্যাবলী, পরিবারের উপরে সমাজের পরিবর্তন কিভাবে প্রভাব ফেলে সেগুলো বিষয়, একটা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পরিকল্পিত পরিবার কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়গুলো আমরা জানতে পারবো আজকের এই অধ্যায়ের মাধ্যমে। আজ এর ভিতরে আলোচ্য বিষয়টা হচ্ছে আজকে তোমাদের পরিবার ও সমাজ কি, পরিবারের শ্রেণী বিভাগটা কি এবং একক ও যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা সমূহ কি কি। পরিবারটা কি? পরিবার হচ্ছে যে কোনো একটা সমাজের ক্ষুদ্রতম ও মৌলিক একটা সংগঠন। ক্ষুদ্রতম ও মৌলিক একটা সংগঠনই হচ্ছে পরিবার। এটা সর্বজনীন এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা সংগঠন। পরিবারে আমরা আমাদের সকল ধরনের জৈবিক এবং অন্যান্য চাহিদা পূরণ করে থাকি। পরিবারের মাধ্যমেই একটা শিশু তার প্রাতিষ্ঠানিক, সামাজিক এবং নৈতিক শিক্ষাগুলো অর্জন করে থাকে। পরিবার সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতামত দিয়েছেন। এর ভিতরে বিজ্ঞানী নিমকফ বলেছেন পরিবার হচ্ছে পরিবার হলো স্বামী ও স্ত্রী দ্বারা সৃষ্ট মোটামুটি স্থায়ী একটা সংস্থা বা একটা সংঘ, যেখানে সন্তানাদি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আবার বিজ্ঞানী ম্যাকাইভার কি বলেছেন? বিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন সন্তানের জন্মদান ও লালন পালনের নিমিত্তে যৌন সম্পর্ক দ্বারা সংগঠিত ক্ষুদ্র বর্গই হচ্ছে পরিবার। এই পরিবার বলতে তাহলে আমরা সর্বোপরি কি বলতে পারি যে পরিবারটা হচ্ছে বিবাহ বন্ধন, রক্ত বন্ধন অথবা পালিত বন্ধনের উপরে ভিত্তি করে যখন কিছু সংখ্যক মানুষ একসাথে বসবাস করে, যেখানে তাদের সকল প্রকার চাহিদা পূরণ করা সম্ভব হয়, সেটাই হচ্ছে পরিবার। সমাজ, আসো এখন একটু আমরা দেখে নিই যে সমাজ হচ্ছে কি। সমাজ হচ্ছে মূলত যেখানে একদল গোষ্ঠী পারস্পরিক সহযোগিতায় বসবাস করে, সেটাই হচ্ছে সমাজ। এটা মূলত একটা সংগঠন বিশেষ। সমাজ অবশ্যই একে অন্যের সহযোগিতাটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজ সম্পর্কে বিজ্ঞানী ওয়েস্টারমার্ক বলেছেন যে সমাজ হচ্ছে একদল ব্যক্তি সমষ্টি যারা পারস্পরিক সহযোগিতায় জীবনযাপন করে। দার্শনিক অ্যারিস্টটল সমাজ সম্পর্কে বলতে যে তিনি একটা উক্তি বলেছিলেন যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। তোমরা চিন্তা করে দেখো, আমরা কিন্তু সমাজকে বাইরে রেখে কেউই কিন্তু কখনো বসবাস করতে পারে না। এখন আমাদের দেশে, বাংলাদেশে দেখা যায় যে সাধারণত এই যে সমাজগুলো, এই সমাজের ভিতরে যে পরিবারগুলো, মানে সমাজের ভিতরে যে পরিবারগুলো বসবাস করে তাদের ভিতরে যৌথ পরিবারটাই সব থেকে বেশি। কিন্তু শহরাঞ্চলে এখন দেখা যায় কিছু অনুপরিবারও দেখা যাচ্ছে। আমাদের পরিবারে কিন্তু পিতৃ প্রধান পরিবারটাই আমাদের সমাজে সব থেকে বেশি দেখা যায়। আবার এদিকে গারো সমাজে কিন্তু মাতৃপ্রধান পরিবার। সভ্যতার আদিকাল থেকে মানুষ এই সমাজবদ্ধভাবে বসবাস করা শুরু করেছে এবং সেই সময় থেকে এখনো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কিছুর উপরে ভিত্তি করে পরিবারকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। বিভিন্ন উৎসের ভিত্তিতে এখানে আমরা তোমাদেরকে 6টি উৎস দেখিয়েছি যে 6টি উৎসের ভিত্তিতে পরিবারকে কি কি ভাবে ভাগ করা হয়েছে। এই 6টি উৎসের মধ্যে আমি সর্বপ্রথম আলোচনা করতে যাচ্ছি ক্ষমতা। ক্ষমতার উপরে ভিত্তি করে পরিবারকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পিতৃপ্রধান পরিবার আর একটা মাতৃপ্রধান পরিবার। পিতৃপ্রধান পরিবার কি? পিতৃপ্রধান পরিবারটা হচ্ছে যে পরিবারের পিতাই সব থেকে মুখ্য ভূমিকা পালন করে। পিতার মুখ্য ভূমিকা বলতে পরিবারের ক্ষমতা, পরিবারের নেতৃত্বটা যখন
পিতার উপরে বা একজন পুরুষের উপরে ন্যস্ত থাকে, সেটাই হচ্ছে আমাদের পিতৃপ্রধান পরিবার। সাধারণত আমাদের সমাজ ব্যবস্থাটায় সাধারণত দেখা যাচ্ছে যে পিতৃপ্রধান পরিবারটাই বেশি দেখা যায়। আর মাতৃপ্রধান পরিবারটা কি? যে পরিবারের মুখ্য ভূমিকা মা অথবা স্ত্রী বহন করে, সেটাই হচ্ছে মাতৃপ্রধান পরিবার। এখানে পরিবারের সকল ক্ষমতা এবং পরিবারের নেতৃত্বটা মায়ের উপরে থাকে, তিনি সকলকে একত্রে নিয়ে বসবাস করে। এটা সাধারণত দেখা যায় গারো উপজাতিদের ভিতরে এই মাতৃপ্রধান পরিবারটা বেশি দেখা যায়। পরিবারকে বিবাহোত্তর বসবাসের উপরে ভিত্তি করেও 3 ভাগে ভাগ করা হয়েছে। বিবাহোত্তর বসবাসের উপরে ভিত্তি করে 3টা ভাগ কি? একটা হচ্ছে পিতৃবাস, মাতৃবাস ও নয়াবাস। পিতৃবাসটা কি? বিবাহের পর স্বামী স্ত্রী যদি স্বামীর পিতার গৃহে বাস করে বা স্বামীর পৈতৃক গ্রহে বাস করে, তাহলে সেটা হচ্ছে পিতৃবাস পরিবার। বিবাহের পরে স্বামী স্ত্রী যদি স্ত্রীর পিতার গৃহে বাস করে, তাহলে সেটা হচ্ছে মাতৃবাস পরিবার। আর একটা আছে নয়াবাস পরিবার। নয়াবাস পরিবারটা কি? যেখানে দেখা যাচ্ছে যে বিয়ের পর স্বামী স্ত্রীরা নিজেরা নতুন একটা সংসার তৈরি করে থাকে। এটা বেশিরভাগ সময় দেখা যায় যে পেশার বা চাকরির কারণে যে পরিবারগুলো দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বিবাহ করেই শহরাঞ্চলে যে বসবাস করছে, সেখানে সাধারণত এই নয়াবাস পরিবারটা বেশি দেখা যায়। এখানে স্বামী স্ত্রীরা নিজেরাই একটা পরিবার গঠন করে, নিজেরাই একসাথে পরিবার গঠন করে একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে একসাথে। এ বাদেও বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকার সূত্রেও পরিবারকে ভাগ করা হয়েছে 2টি ভাগে। একটা হচ্ছে পিতৃ সূত্রীয় আর একটা হচ্ছে মাতৃসূত্রীয়। পিতৃসূত্রটা কি? এখানে পিতার বংশমর্যাদাটা অর্জন করে বা পিতার সম্পত্তির উত্তরাধিকার সূত্রে পায় এবং পিতার বংশের নাম নিয়েই যেই এটা চলতে থাকে, পরিবারটা চলতে থাকে। আর মাতৃসূত্রটা কি? যে ক্ষেত্রে সন্তান মাতার সম্পত্তি বা মাতার বংশমর্যাদার উত্তরাধিকারী হয়, মাতার বংশ পরিচয়টা নিয়েই চলতে থাকে। এ বাদেও আকারের উপরে ভিত্তি করে পরিবারকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা অনুপরিবার, একটা একক পরিবার, একটা যৌথ পরিবার, একটা হচ্ছে বিস্তৃত বা বর্ধিত পরিবার। অনুপরিবারটা কি? অনুপরিবারটা হচ্ছে বিবাহের পর স্বামী স্ত্রী দুজন মিলে যে পরিবারটা গঠন করে, সেটাই হচ্ছে অনুপরিবার। এখানে শুধু বিবাহের পর স্বামী আর স্ত্রী থাকবে, আর কেউ থাকবে না। একক পরিবারটা কি? স্বামী ও স্ত্রীর সাথে তাদের অবিবাহিত সন্তানরাও যে পরিবারে বাস করে, সেটা হচ্ছে একক পরিবার। শহর অঞ্চলে দেখা যায় একক পরিবারটাই সব থেকে বেশি থাকে। যৌথ পরিবারটা কি? যৌথ পরিবারটা হচ্ছে যে পরিবারে বাবা, স্বামী, স্ত্রী, তাদের সন্তান, সন্তানাদি সহ, বাবা মা সহ, নাতি পোতা, ভাই বোন সহ একত্রে বাস করে, সেটাই হচ্ছে যৌথ পরিবার। আর বর্ধিত বা বিস্তৃত পরিবারটা কি? বর্ধিত ও বিস্তৃত পরিবারটা হচ্ছে যখন স্বামী স্ত্রী তাদের বিবাহিত সন্তানাদিদের সাথে এবং তাদের ছেলে মেয়েদের সাথে, মানে তা হচ্ছে স্বামী স্ত্রী তাদের বিবাহিত সন্তানাদিদের সাথে এবং নাতি নাতনিদেরকে নিয়ে একত্রে বাস করে, সেটাই হচ্ছে বর্ধিত পরিবার। স্ত্রীর সংখ্যার উপরেও ভিত্তি করে পরিবারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একক বিবাহ ভিত্তিক পরিবার আর একটা হচ্ছে বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার। একক বিবাহ ভিত্তিক পরিবার বলতে একজন স্বামীর একজন স্ত্রী থাকবে, এইটাই সাধারণত আমাদের সমাজ ব্যবস্থায় বেশি দেখা যায়। আর একটা হচ্ছে বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার, মানে একজন স্বামীর একের অধিক স্ত্রী থাকতে পারে। গোত্র অনুসারে পাত্রপাত্রীর নির্বাচনের উপরে ভিত্তি করেও পরিবারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার আর হচ্ছে অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবারটা কি? এটা হচ্ছে যখন ব্যক্তি তার নিজ গোত্রের বাইরে যেও অন্য গোত্রের পাত্র বা পাত্রীর সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে বহির্গোত্র। আর অন্তর্গোত্র এটা হচ্ছে
একজন ব্যক্তি যখন তার নিজ গোত্রের ভিতরে বিবাহ করে তখন এই গোত্রভিত্তিক পরিবারের সৃষ্টি হয়। আমি তোমাদের আরেকটা টপিক আজকে পড়াবো, যেটা আজকের এই পাঠ্যদানের শেষ টপিক। সেটা হচ্ছে একক ও যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধাগুলো কি কি, বা এটা আমরা বলতে পারি যে শিশুর সুষ্ঠু বিকাশের জন্য একক ও যৌথ পরিবারের সুবিধাগুলো কি কি আছে বা অসুবিধাগুলো কি কি আছে, অথবা ভূমিকাটা কি আছে। বিভিন্নভাবে প্রশ্নটা আসতে পারে। দেখো, একক পরিবার আমরা আগে কি দেখে আসছি, যে পরিবারে স্বামী স্ত্রী তাদের অবিবাহিত সন্তানদেরকে নিয়ে বসবাস করবে সেটাই হচ্ছে একক পরিবার। এই পরিবারে পুরুষের সংখ্যা থাকে ম্যাক্সিমাম 2। পুরুষের সংখ্যা বলতে প্রজন্ম, 2টা প্রজন্ম থাকে। একটা হচ্ছে বাবা মা, আর একটা হচ্ছে ভাই বোন, মানে তাদের সন্তান। এই বাবা মা মানে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান, এই 2টা প্রজন্মই এখানে এই পরিবারে বসবাস করে। এই একক পরিবারের কিছু সুবিধা কি? এই পরিবারের সুবিধাটা হচ্ছে যে স্বামী স্ত্রী তাদের নিজস্ব স্বাধীনতা অনুযায়ী এই পরিবারটাকে গঠন করতে পারে। এখানে মৌলিক চাহিদাগুলো মেটানোটা খুব সহজ হয়। এখানে সন্তানদেরকে তার বাবা মা তাদের ইচ্ছা অনুযায়ী লালন পালন করতে পারে। পরিবারের যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়াটা এই পরিবারের ক্ষেত্রে খুব সহজ হয়। এই পরিবারের সন্তানদের প্রতি বেশি যত্নশীল হওয়া সম্ভব হয়, যার ফলে সন্তানরা খুব আত্মবিশ্বাসী হয়। এখানে নিজের পছন্দ মতো ব্যয় করা যায়। আর এর অসুবিধাগুলো কি কি? সন্তানরা খুব আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর হয়। এরা হঠাৎ করে বিপদে পড়লে সাহায্য করার মতো কেউ থাকে না। একক পরিবারে দেখা যাচ্ছে যে বয়সকালে দিন কাটানোটা খুব কঠিন হয়ে যায়। যখন বাবা মাদের বা স্বামী স্ত্রীর বয়স হয়ে যায় তখন তাদের এই পরিবারে দিন কাটানোটা খুব কঠিন হয়। অল্প আয়ের যে পরিবারগুলো আছে সেখানে চাহিদাটা পূরণ করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। যৌথ পরিবারটা কি? যৌথ পরিবার হচ্ছে যেখানে গৃহকর্তা বা গৃহকর্ত্রী তাদের সন্তানাদি বাবা মা ভাই বোন সকলকে নিয়ে একত্রে বাস করে, সেটাই হচ্ছে যৌথ পরিবার। এই যৌথ পরিবারে সাধারণত দেখা যায় 3 বা 3-এর অধিক পুরুষ বাস করে। যেমন দাদা দাদি একটা প্রজন্ম, বাবা মা একটা প্রজন্ম, সন্তানাদি একটা প্রজন্ম। এখানে দেখা যায় 3 বা তার অধিক প্রজন্ম এই পরিবারে একত্রে বাস করে। এই যৌথ পরিবার আবার 2 ধরনের আছে। একটা হচ্ছে পিতৃপ্রধান যৌথ পরিবার, আর একটা হচ্ছে মাতৃপ্রধান যৌথ পরিবার। পিতৃপ্রধান যৌথ পরিবারটা কি? যে পরিবারের কর্তা তার স্বামী স্ত্রী বাবা মা ভাই বোনকে নিয়ে একত্রে বাস করে এবং সেই মুখ্য ভূমিকা পালন করে ওই পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আর মাতৃপ্রধান যৌথ পরিবার কি? যেই পরিবারের মা বা কর্ত্রী তার বাবা মা স্বামী স্ত্রী ভাই বোনকে নিয়ে একত্রে বাস করে এবং সেই ওই পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করে। এই পরিবারের মাতৃপ্রধান যৌথ পরিবারে দেখা যায় যে মায়ের পরিচয়টা বহন করে সন্তানাদি বড় হতে থাকে। এই পরিবারে কিছু সুবিধা আছে। এই পরিবারের সুবিধাগুলো কি কি? এই যৌথ পরিবারের যদি পরিবারের বন্ধনটা অনেক দৃঢ় হয় তাহলে দেখা যায় যে অনেক জটিল এবং অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সেগুলো খুব সহজেই সমাধান করে ফেলা যায়। এখানে সন্তানরা এবং বৃদ্ধরা খুব বিশেষ যত্ন পায়। এখানে শিশুরা খুব সামাজিক হয়। তারা একে অন্যের সাথে মিলেমিশে কাজ করে নিতে পারে বা কাজ ভাগাভাগি করে যে কাজ করা যায় সেটাও তারা খুব সহজে করতে পারে। বেকারত্ব বা কোনো অর্থনৈতিক সমস্যা থাকলে এই পরিবারে সেই সমস্যাটাকে উপেক্ষা করে এক অন্যের সহযোগিতায় খুব সহজভাবে জীবনযাপন করা যায়। নিরাপত্তাহীনতা অথবা একাকিত্ব এই পরিবারের সদস্যরা সাধারণত ভোগ করে থাকে না। এই পরিবারের শিশুদের ভিতরে সহযোগী এবং সহনশীলতা খুব বৃদ্ধি পায়। আর অসুবিধাগুলো কি কি আছে? যদি পরিবারের সম্পর্কটা ভালো না হয় তাহলে ঝগড়া মনোমালিন্য এই পরিবারে অনেক দেখা যায়। সব ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা যৌথ পরিবারে থাকে না। যৌথ পরিবারের সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে অনেকের মতামতের প্রয়োজন হয় এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়। এখানে শিশুরা পরনির্ভরশীল হওয়ার সম্ভাবনাও থাকে। শিশুদের শাসনের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, যার জন্য তাদেরকে সুশাসন দেওয়া সম্ভব নাও হতে পারে। এখানে সঞ্চয়টা খুব কম করা যায়, যেহেতু এখানে পরিবার অনেক বড় থাকে, ব্যয় অনেক বেশি হয়, সেহেতু এখানে সঞ্চয়টা খুব কম হয়।
এই পরিবারে নিজের ইচ্ছা খুশি শখ অনুযায়ী সকল কাজ সঠিকভাবে করা যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি সমাজ পরিবার সম্পর্কে একটা ধারণা, এবং সেই সাথে ধারণা দেওয়ার চেষ্টা করেছি পরিবারের বিভিন্ন যে শ্রেণী বিভাগগুলো আছে এবং একক ও যৌথ পরিবারে শিশুর বিকাশে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সুবিধা এবং অসুবিধাগুলো কি আছে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করি যে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব পরিবারের বৈশিষ্ট্য কি, পরিবারের কার্যাবলীগুলো কি কি আছে, তারপরে হচ্ছে পরিবারের উপরে সমাজের পরিবর্তন কি ধরনের প্রভাব ফেলে, এই বিষয়গুলো পড়ানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।